বাবারা, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের জিৎ ভাইয়া ঢাকা মেডিকেল কলেজে পড়তেছি। বাংলাদেশে প্রতি বছর 1.5 থেকে 2 লক্ষ শিক্ষার্থী মেডিকেল অ্যাডমিশন দেয় এবং অনেকেই মেডিকেল অ্যাসপারেন্ট থাকে। তা সত্ত্বেও কিন্তু সকলে চান্স পায় না। নিজেদের ক্যাপাবিলিটি থাকার পরেও তারা মেডিকেল এক্সাম হলে যেয়ে স্লিপ কাটে। তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি আদৌ কি মেডিকেলে অ্যাডমিশন দেওয়ার যোগ্য কিনা? তুমি একজন মেডিকেল অ্যাসপারেন্ট, তোমার মেডিকেলে পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে, চান্স পাওয়ার ইচ্ছা আছে, কিন্তু তোমার মধ্যে ওই থ্রেশহোল্ড লেভেল পর্যন্ত ক্যাপাসিটি আছে কিনা, বা তুমি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করো কিনা সেটা তোমাকে জানতে হবে। আজকে সেইগুলো নিয়েই কথা বলবো। চলো দেখা যাক, আমরা সলিউশনও বলবো। ভিডিওটার সাথে থাকো। দেখো যে প্রতি বছর তোমার সাথে বলো বা আমাদের সাথে বলো, যারা পরীক্ষা দেয় মেডিকেলে, প্রত্যেকের ম্যাক্সিমামই কিন্তু টপার বা তারা হচ্ছে চান্স পাওয়ার মতো যোগ্যতা রাখে, কিন্তু তারপরেও তারা চান্স পায় না। কারণ কি? তাদের স্ট্র্যাটেজিতে ভুল থাকে। তো কি কি ব্যাপার? যোগ্যতা যাচাই। ফার্স্টে তুমি দেখো তোমার মনে দ্বিধা আছে কিনা, যে আমি মেডিকেল অ্যাসপারেন্ট ঠিক আছে, বাট আমি কি আদৌ মেডিকেল অ্যাডমিশনে চান্স পাবো কি? আমার কি ব্যাকআপ রাখা দরকার? তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিছো, সদ্য এইচএসসি পরীক্ষা দিছো, হয়তো জিপিএতে একটু মার্ক ভ্যারি করতে পারে, তাদের কথা বাদ। বাট যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করছো বা যারা এইচএসসিতে উঠছো, তাদের মনেও এখনো দ্বিধা আছে যে আমি অ্যাকচুয়ালি মেডিকেল অ্যাসপারেন্ট কিনা, আমার মেডিকেলে চান্স পাইতে হবে কিনা, বা আমি কি ব্যাকআপ রাখবো কিনা। এই জিনিসটা আছে মানে তুমি অলরেডি 20% পিছাই গেছো মেডিকেল প্রিপারেশন নেওয়া থেকে। কেন? কারণ তুই সেকেন্ড টাইম, তুই একটা ব্যাচে ভর্তি হয়েছিস, ঠিক আছে, সেখানে ক্লাস করিস, তারপরেও তুই হতাশ কেন? যে আমি চান্স পাবো কিনা, এই যে দ্বিধা তোর মনে, এটা কেন থাকবে? নিশ্চিতভাবে পড়াশোনায় ঘাটতি আছে। তো দ্বিধাটা কেন আসে? তুমি কি সব জিনিস বুঝে বুঝে পড়ো? চিন্তা করে দেখো যে তুমি সব জিনিস বুঝে পড়তে যাও, এইখানে তুমি সবচেয়ে বেশি মারাটা খাও। কেন? এইচএসসিতে বুঝে পড়ার জিনিস ঠিক আছে, আমি মেনে নিলাম। এইচএসসির পরে তোমার বাকি থাকে 3 মাস, বা যদি মেডিকেল অ্যাডমিশনের ডেট একটু আগিয়ে আসে 2 মাস বা 2.5 মাস টাইম তুমি পাও। ভালো করে বুঝো, এই 2 মাস বা 2.5 মাসে 55টা চ্যাপ্টার, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সাথে আছে ইংলিশ, জিকে, যাদের সিলেবাস আনলিমিটেড, ওইখানে তুই যাস বুঝে বুঝে পড়তে। 3 মাস বা আমি 2.5 মাস ধরলাম, এই 2.5 মাসে কি বুঝে পড়া সম্ভব? সম্ভব না। সিলেবাস কভার হয় না, পড়াশোনাতে রিভিশনে যাইতে পারো না, অলরেডি তুমি মারা খেয়ে বসে আছো। সো এইটার সলিউশনটা কি আমরা একটু পরে বলবো। আগে তুমি দেখো যে কোথায় কোথায় আমাদের ল্যাকিংস আছে। নিজেকে যাচাই করছো কখনো? তুমি মেডিকেল অ্যাসপারেন্ট, তুমি রেগুলার ক্লাস করো, ঠিক আছে, তোমার মনে ইচ্ছা আছে যে আমি মা বাবার স্বপ্ন পূরণ করব, আমি মেডিকেলে প্রিপারেশন নিব, আমি একটা মেডিকেলে চান্স পাবো, স্বপ্নের মেডিকেল, স্বপ্নের ক্যাম্পাসে ঘুরে বেড়াবো। বাবা, তুই কি নিজেকে কখনো সেলফ অ্যাসেসমেন্ট করছিস যে তুই অ্যাকচুয়ালি কতটা ক্যাপাবল? তোর উইক জোন কোথায়, তোর ঘাটতি কোথায়? সেলফ অ্যাসেসমেন্ট বাংলাদেশে মানুষের সবচাইতে বড় ঘাটতি। এরা নিজে কিছু পারে না, সবসময় অন্যের উপর দোষ চাপাইতে পারে, যে ওই কোচিংয়ে তো 3 ঘন্টা ক্লাস নিছে, আমি তো সবসময় কনসেন্ট্রেট করতে পারতাম না, এই কারণে চান্স পাই নাই, বা আমি তো এই প্রশ্ন বুঝি নাই, বা এই প্রশ্ন তো বইয়ের বাইরে থেকে আসছে। অ্যাকচুয়ালি তোমার নিজের ঘাটতি আছে, তুমি নিজের সেলফ অ্যাসেসমেন্ট করো নাই। সেলফ অ্যাসেসমেন্ট করো নাই, এইটা একটা তোমার সবচাইতে বড় ল্যাগিংস। এরপরে আসো, তোমার কম্পিটিটর কে? তুমি চিন্তা করতেছো আমার কম্পিটিটর তো হিউজ, সারা বাংলাদেশের শিক্ষার্থী, সারা বাংলাদেশের 1.5 থেকে 2 লাখের মধ্যে আমি কম্পিটিশন করব, আমার কি চান্স হবে? তোর এইখানেই আর একটা মারা খেয়ে গেছিস, মারা খেয়ে গাছে উঠে গেছো। কম্পিটিটর বাবা তুই নিজের সাথে নিজেই। ফার্স্ট কম্পিটিটর তুমি নিজেই নিজের, দেন সেকেন্ড আসবে সারা বাংলাদেশের শিক্ষার্থী। আমি প্রত্যেকটা জিনিস নিয়ে কথা বলতেছি, প্রত্যেকটা সমস্যার সমাধান আছে। তুই আগে দেখ এই সমস্যাগুলো তোর মধ্যে আছে কিনা, যখনই আছে তার মানে তুমি মেডিকেল প্রিপারেশন নেওয়া থেকে কয়েক ধাপ পিছাই গেছো। তো আমরা এখন একটা সলিউশন খুঁজে বের করব যে কিভাবে আমরা এগিয়ে থাকতে পারি। ফার্স্ট অফ অল, মনে যে দ্বিধাটা আছে, এই দ্বিধা তুমি ঝেড়ে ফেলো। এই দ্বিধা তুমি ঝেড়ে ফেলো, তোমার দ্বিধা থাকার কোনো দরকার নেই। অ্যাজ এ সেকেন্ড টাইমার বলো বা সদ্য এইচএসসিতে ওঠা যেই ব্যাচই হও না কেন, তুমি তোমার মনে টার্গেট থাকবে তুমি একটা প্রফেশনের প্রতি প্যাশনেট হও। হ্যাঁ, সে প্রফেশনে তোমার টাকা কম হোক বেশি হোক, এত কিছু দেখার দরকার নেই, তুমি আসতে চাও কিনা। তারপরে তুমি যাচাই করো যে এই কষ্টটা আমি করতে পারবো কিনা, বা তুমি অ্যাকচুয়ালি চান্স পাবা কিনা। না আমাকে এইভাবে পড়তে হবে যে আমি মেডিকেলে চান্স পাইতে চাই,
তোর মধ্যে এই ইচ্ছা থাকার পরেও যদি দ্বিধা থাকে আমি চান্স পাবো কিনা, আমি পাইতে চাই, তাহলে তার জন্য কি কি করতে হবে সেটা জানা উচিত না? হতাশ হওয়া যাবে না, এখানে হতাশার কোনো জায়গা নেই। এইচএসসির পরে 2.5 মাস টাইম আছে। এই 2.5 মাসের মধ্যে তোমার টার্গেট উইক জোন ফিল আপ করা, কিভাবে পড়াশোনা করলে আমি মেডিকেলে চান্স পাবো। ঠিক আছে? সো এখানে হতাশ হওয়ার কোনো জায়গা নেই। হতাশ হয়েছে মানে 2 দিন তোমার গ্যাপ, 2 দিন গ্যাপ মানে 55টা চ্যাপ্টার তুমি পড়তে পারতেছো না। বোঝা গেছে? সো দ্বিধা রাখা যাবে না, বাদ। সব জিনিস বুঝে বুঝে পড়া যাবে না, যেই জায়গাটা খুব কঠিন লাগে সেটা বুঝে পড়বো। হ্যাঁ, এইখানে আমি একটা স্ট্র্যাটেজি ফলো করি যে একবার বুঝবো দেন মুখস্থ। এত কথা বলার তো দরকার নেই বাবা। মেডিকেলে এমসিকিউ আসে, তুই দাগাবি, আনসার সে ঠিক না ভুল সেইটা দেখবে। তুই কেমনে মুখস্থ করছিস কেউ কি দেখতে যায়? একটা শর্ট ট্রিক্স তুই গালি দিয়ে হোক মুখস্থ রাখ, বা নিজের মনে যা আসে তুমি সেভাবে একটা মনে রাখো। বা আমরা ক্লাসে অনেকগুলো ট্রিক্স দিই, মজায় মজায় পড়াই, অনেক নাচন কোদন করে পড়ানো হয়, ঠিক আছে, যেন তোমার মাথায় জিনিসটা গেঁথে যায়, তাই না? তাহলে মুখস্থ করতে হবে এবং তোমাকে জানতে হবে পরীক্ষায় কোন লাইন থেকে কোশ্চেন আসে। সেই জিনিসটা জানতে হবে। ওইটা তুমি একবার বুঝবা, কতবার? একবার বুঝবা, বারবার মুখস্থ করবা, কারণ ওই লাইন থেকে মেডিকেলে কোশ্চেন আসে। ডান? সো সব জিনিস বুঝে পড়তে যাওয়া যাবে না অ্যাজ এ মেডিকেল অ্যাসপাইরেন্ট। কিছু কিছু জায়গায় বুঝতে হবে, অবশ্যই বুঝতে হবে। আমি বোঝা জিনিসটাকে কখনোই ডিসকারেজ করতেছি না, এনকারেজ করতেছি, কিন্তু মুখস্থও করতে হবে। নিজেকে যাচাই, তুমি পরীক্ষা দাও না, বা পরীক্ষা দাও, পরীক্ষা দেওয়ার পরে একটা মার্ক পাইছো, মার্ক পেয়ে হতাশ হয়ে গেছো, নিজেকে তুমি সেলফ অ্যাসেস করো না। এটাই সবচেয়ে তোমার জীবনের সবচাইতে বড় ভুল। তোমার জীবনের যদি কোনো ভুল থেকে থাকে সেটা হচ্ছে 3 নম্বর, নিজেকে অ্যাসেস তুমি কোনোদিন করো নাই। ওকে? তোমার কম্পিটিটরকে, এটাও তুমি জাস্টিফাই করতে পারো না বা আইডেন্টিফাই করতে পারো না যে আমার কম্পিটিটর লেভেলে কে কে আছে বা আমি কাকে টপকাইতে চাই। ঠিক আছে? ফার্স্ট অফ অল তুমি দেখবা তুমি নিজেই নিজের কম্পিটিটর, তুমি কেন হতাশ হবা? তুমি আগে দেখো তুমি এই জিনিসটা পারতেছো না, একটা এমসিকিউ আসছে তুমি ওটা পারো নাই, তার মানে ওই টপিক তুমি পারো নাই। তাহলে ওই টপিকটা পারো নাই, তাহলে ওটা তোমাকে সলভ করতে হবে। তুমি নিজেকে বারবার আপগ্রেড করার চেষ্টা করো। এবং মেডিকেলে বিলিভ মি, 2 লাখ পরীক্ষা দিক, 2.5 লাখ পরীক্ষা দিক, এখানে সবাই মেডিকেল অ্যাসপারেন্ট থাকে না। সো তোমার কম্পিটিশন লেভেল ওই 20 থেকে 30 হাজারেই নেমে আসে, 1.5 লাখ 2 লাখে থাকে না। যারা অ্যাকচুয়াল মেডিকেল অ্যাসপারেন্ট থাকে 20 থেকে 30 হাজারের মধ্যেই চান্স পায়। ঠিক আছে? ওকে, এখন এই নিজের সেলফ অ্যাসেসমেন্ট সবচাইতে বড় জায়গা যেটা, সেটা নিয়ে আমি বলবো। তোমার এক্সাম স্ট্র্যাটেজিতে ভুল, সবচাইতে বড় জায়গা। তুমি এক্সাম স্ট্র্যাটেজিটা তুমি জানোই না কেমনে এক্সাম দিতে হয়, বা এক্সামের পরে তোমার কাজটা কি তুমি জানো না। কেন জানো না? কারণ তুমি সবসময় এক্সাম দাও, এক্সাম দেওয়ার পরে কি করো? এক্সাম দেওয়ার পরে কি হয়েছে? প্রথমবার পাইছো 40-এর মধ্যে 50-এর মধ্যে 40, খুব ভালো মার্ক। এরপরে পাইছো 30, এই যে তোমার জীবন যেখানে যেমন হয়ে গেছে। হতাশ হয়ে গেছো, হতাশা কাজ করতেছে, আমার দ্বারা তো হবে না, আমি চান্স পাবো না, শেষ, কাজ শেষ। এইটাই হচ্ছে সবচাইতে বড় ভুল। এর পরের এক্সাম দে, এক্সাম স্ট্র্যাটেজি সবচাইতে বড় জিনিস। আমি প্রথম এক্সামে 40 পাইছি, পরের এক্সামে অবশ্যই 40 রাখার চেষ্টা করব, অথবা 40-এর চাইতে আপ হওয়ার চেষ্টা করব, 42, 43, 45 এইটা হওয়ার চেষ্টা করব, নয়তো নিজের নাম্বারটা ফিক্সড রাখবো। এই যে 30-এ চলে আসছে, বাই এনি চান্স 30-এ চলে আসলো, ঘটনাটা কি? হতাশ হওয়া যাবে না। এই যে তুই যে ভুলগুলা করছিস, সবচাইতে বড় কথা আমি বারবার বলি, এক্সাম দিতে, এক্সাম কেন দিতে হয় এইটা এখন তুমি বুঝবা। এই যে ভুলটা করছো, 10 মার্ক তো তোমার এখানে নাই, আর সাথে এখানেও তো আরো 10 মার্ক ছিল না। হ্যাঁ, তো এই ভুলগুলা তোমাকে কারেকশন করতে হবে। তুমি কোন টপিকে ভুল করছো সেটা তুমি কারেকশন করবা, কারেকশন করার পরে ওই এক্সামটা তুমি আবার রিপিট দিবা। সো এক্সাম স্ট্র্যাটেজি সঠিক কোনটা? এইটা সঠিক হচ্ছে এইটা। এই যে জিৎ বাবা তোদের বলে দিয়ে যাচ্ছে, এটা তুই আজীবন মনে রাখ, এক্সাম হলেও এই জিনিসটা কাজ করবে, এটা আমি বলে দিচ্ছি, এটা কাজ করবে। দেখ, ফার্স্টে এক্সাম দিব, এক্সাম দিলাম, এক্সাম দেওয়ার পরে ওই এক্সামে তো অনেকগুলা ভুল করবা, এই ভুলগুলা তোমাকে কারেকশন করতে হবে। কিভাবে কারেকশন করব? তোমার একটা ভুলের খাতা থাকবে, ভুলের খাতা, যে প্রত্যেকটা পরীক্ষায় কি কি ভুল করছো ওই টপিকগুলো লেখা থাকবে। এবং শুধু ওই প্রশ্নটা না, যেই প্রশ্ন আসছে, কোশ্চেনটা যেইখান থেকে আসছে, তুমি যে ভুল করছো
ওই কোশ্চেনের টপিক তোমাকে পড়তে হবে, কারণ তুমি ওই টপিক পারো না, তাই তুমি ভুল করছো বা তাই তুমি স্কিপ করছো। তো এই টপিক তুমি অ্যানালাইসিস করবা। যা মনে করো আমি একটা উদাহরণ দিই, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নিচের কোনটি? এমসিকিউ আসছে, তুমি পারো নাই, তুমি ভুলটা আইডেন্টিফাই করছো, করার পরে তোমার কাজ হচ্ছে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ওই টপিকটা বা ব্যাকটেরিয়ার কতগুলো টপিক আছে, কে লফোট্রাইকাস, কে কমা আকৃতির, কে কক্কাস, কে ব্যাসিলাস, প্রত্যেকটার উদাহরণ ওই টপিকটা পড়ে ফেলা, গ্রাম পজিটিভ নেগেটিভ সব পড়ে ফেলা, কারণ তোমার ওই টপিকে ঝামেলা, তুমি ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন পারো না, এটা তোমার মাথায় সেট করতে হবে। এখন তোমার কাজ কি? কারেকশন করা, বারবার ওই টপিকটা পড়া বা শর্ট ট্রিক্স বা নিজের নেমোনিক্সটা বানানো, বা আমাদের ক্লাস আছে পেইড ব্যাচে, ক্লাসগুলো ট্রিক্স দিয়ে অনেক কিছু বোঝানো হয়। তো এই জিনিসটা তোমাকে বোঝা, কারেকশন করা শেষ, কারেকশন করার পরে রিপিট, তার মানে এক্সামটা আবার দিবা, এক্সাম আবার দিলে দেখবা ভুল কমে গেছে, তাহলে তাও তো কয়েকটা ভুল যাবে না, ওই টপিকটা আবার পড়বা, তুমি দেখবা নতুন টপিক পেয়ে গেছো, ওই টপিকটাতে ভুল হয় নাই বাট নিউ টপিকে আবার ভুল হয়েছে, সো ওই টপিকটা আবার কারেকশন করবা, আবার রিপিট, এইভাবে প্রত্যেকটা এক্সাম দিতে হবে। এবং এই কারণে কি করছি তোমরা জানো, 14ই আগস্ট, এই 14ই আগস্ট সামনে শুক্রবার সারা বাংলাদেশের 12টি জোনে আমরা মেডিলজি থেকে মেডিকেল অ্যাসপাইরেন্ট এক্সাম নিচ্ছি অফলাইনে। অফলাইনে কেন অফলাইনে নিচ্ছি? কারণ কেমনে বৃত্ত ভরাট করতে হয় মেন এক্সামের ফিল তোমরা এটাতে পাবা। এই এক্সামটা দিয়ে কি লাভ? এই যে তোমাকে আমি স্ট্র্যাটেজিটা শেখাচ্ছি, এই এক্সামটা দিতে হবে কেন? তুই বলছি না কম্পিটিটরকে, এটা আইডেন্টিফাই করতে হবে। এই যে প্রথমেই আমরা বলছি তোমার কম্পিটিটরটা কে, তোমার কম্পিটিটর কে, এটার জন্য তো আমরা এই যে এক্সামটা নিচ্ছি সারা বাংলাদেশের 12টা জোনে, 12টা জোনে আমরা মেডিলজির মেডিকেল অ্যাসপাইরেন্ট এক্সাম নিচ্ছি। এখানে কি হবে, সারা বাংলাদেশের স্টুডেন্টরা পরীক্ষা দিবে, পরীক্ষা দিলে কি হবে, তুমি নিজের পজিশনটা কোথায় আছে এটা যাচাই করতে পারবা, কারণ এরপরে তো হাতে এনাফ টাইম থাকবে, তাই না, নিজেকে গড়ে তোলার জন্য, নিজেকে বিল্ড আপ করার জন্য। তো তুমি যখন এই এক্সামটা দিবা, এক্সামের প্রশ্ন তোমাকে দিয়ে দেওয়া হবে, বাসায় যাবা, বাসায় গিয়ে কোনগুলো তুমি দাগাইতে পারো নাই বা কোনটা তুমি পারো নাই ওই জিনিসগুলো কারেকশন করবা, ওই টপিকগুলো তুমি আবার বারবার রিভিশন দিবা, দেওয়ার পর বাসায় বসে আমরা যে প্রশ্নে এক্সামটা নিব ওই প্রশ্নটা তুমি আবার সলভ করবা, আবার রিপিট এক্সাম দিবা ওইখানে বসে, বাসায় বসে, কারণ তুমি আগে আমাদের এক্সামটা দিবা, দিলে তো জানতে পারছো তোমার পজিশন কোথায় আছে। সো সারা বাংলাদেশে এই এক্সামগুলো দিতে হয়, যে ফ্রি এক্সামগুলো সারা বাংলাদেশের মানুষ অ্যাটেন্ড করে। তারপরে পরীক্ষায় তুমি যে কোচিংয়েই ভর্তি থাকো না কেন, আমাদের মেডিলজি গোল্ড ডিগার্সেও যদি ভর্তি থাকো, সো ওইখানেও রেগুলার এক্সাম দিবা। এবং তোমরা প্রত্যেকবার কি মনে করো, এক্সাম দিলেই আমার নাম্বার কমে আসে, আমি তো পারবো না, আমার দ্বারা চান্স হবে কিনা, এই দ্বিধা রাখা যাবে না। ওই যে বলছি তোমার এক্সামে নাম্বার কম হয়েছে, হোক, টার্গেট মেন মেডিকেলে যেন নাম্বার কম না হয়। এই যে ভুল করছো, নাম্বার কমে গেছে, সেটা তো তুমি কারেকশন করবা, এই কারণে তো এক্সামটা নেওয়া। তো স্ট্র্যাটেজিটা কি, এক্সামের সঠিক স্ট্র্যাটেজি এটা, এক্সাম দিবা, ভুল করবা, টপিক অ্যানালাইসিস করে কারেকশনগুলো করবা, আবার রিপিট এক্সাম দিবা, প্র্যাকটিস এক্সাম দিবা। বোঝা গেছে? বাসায় লিটমাস পেপার দেওয়া হবে, মডেল টেক্সট বুক, ওইটা বসে বাসায় আবার এক্সাম দিবা। আমরা সবসময় বলি এক্সাম বেশি বেশি দাও। এরপরে আসো এই যে সলিউশন, আমরা যে এতক্ষণ ধরে সমাধানের কথা বললাম, এক্সামের কথা বললাম, 14ই আগস্টে সবাই পরীক্ষা দিবা, রেজিস্ট্রেশন লিঙ্ক কমেন্টে দিয়ে দিচ্ছি। এবং এই যে সলিউশনটা কি, আমরা কি করলে অ্যাকচুয়ালি এই যে মেডিকেল অ্যাসপাইরেন্ট থেকে যে তুমি কয়েক ধাপ পিছাইছিলা, এগিয়ে আসতেছো কিভাবে? ফার্স্ট অফ অল ফোকাস কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। কোন একটা স্টুডেন্ট 6 ঘন্টা পড়ে, আরেকজন স্টুডেন্ট 12 ঘন্টা পড়ে, যে 6 ঘন্টা পড়তেছে সে অ্যাকচুয়ালি ইফেক্টিভলি পড়তেছে, সে যেটা আউটপুট দেয় সেটা ভালো, তার আউটপুটটা বেস্ট, সে যা পড়ে সেটা মনে রাখতে পারে, এক্সামে ভালো নাম্বার পায়। যে 12 ঘন্টা পড়তেছে সে এক্সামে ভালো নাম্বার পাইতেছে না, নাম্বার কমে যাচ্ছে, ঘটনাটা কি? সে কোয়ালিটিতে ফোকাস দেয় নাই, সে সবসময় দেখাইতে চাচ্ছে আমি 12 ঘন্টা 24 ঘন্টা পড়তেছি, দরকার নাই তো বাবা। তো যদি 30 মিনিটে কোনো একটা টপিক মুখস্থ থাকে, সো এটাতে তো আমার 10 ঘন্টা দেওয়ার কোনো দরকার নেই। সো কোয়ালিটিতে ফোকাস দাও, নট কোয়ান্টিটি। বোঝা গেছে? 3 ঘন্টা 3.5 ঘন্টা ক্লাস দেখো, আবার ক্লাসটা রিপিট দেখো, নিজে পড়ো না, নিজেকে টাইম দিতে হবে, নিজেকে বুঝতে হবে আমি কি পারি কি পারি না, নিজের উইক জোন খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এই জিনিসটাতে ফোকাস দিতে হবে। মেন বুক পড়বা, সবার আগে মেন বুক, তার উপরে কেউ নাই। অনেকে বলতে আসো যে আমি কি এক্সট্রার জন্য কিছু পড়বো কিনা, বিভিন্ন কোচিংয়ে সহায়ক বই আছে ওইটা ফলো করবো কিনা, ওইটা পরে,
ওইটাতে আগে যাওয়ার কোনো দরকার নেই বাবা। আগে মেন বই, তুই বাবা মেন বই পারিস না, তাহলে ওই এক্সট্রা বই সাজানো গোছানো থাকুক, জানার দরকার নেই তো। কেন? কারণ মেন বইটা ভিজুয়ালাইজ মেমোরি তৈরি করে। মেন বইটা তুমি যখন পৃষ্ঠা উল্টায় উল্টায় দাগাবা বা নিজের দাগানো বই পড়তে যাবা, দাগানো লাইন সবসময় পড়তে হয়, দাগানো লাইন। নিজের মেন বইয়ে দাগানো লাইন যখন পড়তে যাবা, তখন দেখবা পরীক্ষায় যখন কোশ্চেন আসছে, মনে পড়বে যে অমুক পেজের অমুক জায়গায় এমন কিছু একটা জিনিস ছিল, এমন কিছু একটা মনে ছিল। সো ওই কাছাকাছি মান তুমি দাগাইতে পারবা। সো মেন বইটাতে ফোকাস দিতে হবে, এবং মেন বই থেকেই মেডিকেলে প্রত্যেক বছর প্রশ্ন আসে। ঠিক আছে? এক্সট্রা চিন্তা বাদ। তুমি তোমার এক্সট্রা ইনফো থেকে কোশ্চেন আসে সাপোজ 3টা বা বড় জোর 7টা আসলো, এই 7 মার্কের জন্য তুমি বাকি 93 মার্কটা ছেড়ে দিচ্ছ, এটা করা নির্বুদ্ধিতার পরিচয় দেওয়া। তো 93 মার্কটা আগে এনশিওর করো, মেন বই পড়ো। বোঝা গেছে? এক্সাম, বারবার এক্সাম দিতে হবে, এক্সাম স্ট্র্যাটেজি তো বললাম, এবং বারবার প্র্যাকটিস করতে হবে, তোমাকে রিভিশন বেশি দিতে হবে। ওই যে বললাম, একবার বুঝবো বারবার মুখস্থ করব, বারবার বুঝতে যাওয়া যাবে না, মুখস্থ করতে হবে। তুমি জানো এই লাইন থেকে এমসিকিউ আসে, এই লাইন থেকে মেডিকেলে প্রশ্ন আসবে, সো ওই লাইনটা মার্ক করে মুখস্থ, কণ্ঠস্থ, ঠোঁটস্থ, আত্মস্থ করতে হবে। এবং এটা কিভাবে বুঝবা মেডিকেলে কোন জায়গা থেকে আনসার আসে? দাগানো লাইন দেখতেছো, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতেছো। এই যে আমরা 14 তারিখে মেডিকেল অ্যাসপারেন্ট একটা এক্সাম দিব, তাহলে ওইখানেও তো মেডিকেল বেসড প্রশ্ন থাকবে, ওই প্রশ্নগুলো দেখলেও বুঝতে পারবা কোন টাইপের প্রশ্নগুলো আসে, তুমি কোনগুলা পারতেছো না। ঠিক আছে? নিজের স্ট্র্যাটেজি যদি ভুল থাকে সেটা পরিবর্তন করো। তুমি আশা করি বুঝতে পারছো তুমি এখন কোন জিনিসগুলো ভুল করতা, কি করলে এখন ঠিক করবা। হাতে বাবা এনাফ টাইম আছে, এনাফ টাইম আছে। নিজেকে গড়ে তোলো, নিজেকে বিল্ড আপ করো। মানে অ্যাকচুয়ালি আমাদের দরকার আউটপুট, এবং কি করলে আউটপুট হবে, কোয়ালিটিতে ফোকাস দাও। তুমি 12 ঘন্টা পড়লে যদি তোমার আউটপুট ভালো আসে, তুমি 12 ঘন্টা পড়ো। যদি 6 ঘন্টাতে আউটপুট ভালো আসে, 6 ঘন্টা পড়ো। যদি 24 ঘন্টা লাগে, 24 ঘন্টা পড়ো, এবং প্র্যাকটিস বারবার করো। তুমি রিভিশন বারবার দাও, মুখস্থ করো। ঠিক আছে? আশা করি বোঝাইতে পারছি যে নিজের স্ট্র্যাটেজিতে যদি কারো ভুল থাকে সেটা তোমরা ঠিক করো। সবাই ভালো করে এক্সাম দাও, এবং যদি আর কারো কোনো কমেন্ট থাকে বা সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আর অবশ্যই জীবনে যতগুলো পরীক্ষা থাকবে, প্রত্যেকটা পরীক্ষা অ্যাটেন্ড করবা, প্রত্যেকটা পরীক্ষা ভুল করবা, কারেকশন করবা, পরীক্ষা মিস দেওয়া যাবে না। এইটা তোদের কাছে একটা রিকোয়েস্ট। বেস্ট অফ লাক।